head difference. এখন আমার কথা হচ্ছে inflow boundary এবং outflow boundary in every point there are two different pressures, two different potentials. One is static water potential, that is pressure potential. Another one is gravitational potential, which we express by Z, or pressure potential by H. তাহলে তুমি যদি দেখো del H equal to H in minus H out. In means hydraulic head in inflow boundary, out means hydraulic head in the outflow boundary. So inflow boundary তে দুইটা এনার্জি, inflow boundary দেখো H in সমান, this is pressure in the in and gravitation in the in, and in the outflow boundary pressure in the out and gravitation in the out. So এখন যদি তুমি pressure in the in দেখো, প্রেসার কত, দিস ইজ আমরা বলছি যে ইনফ্লো বাউন্ডারি যদি এখানে হয় পয়েন্ট, এর উপরে স্ট্যান্ডিং ওয়াটার হাইট কতটুকু আছে, পন্ডেড ওয়াটার কতটুকু আছে, হুইচ ইজ 20 মিলিমিটার প্লাস জেড ইন গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল। গ্র্যাভিটেশনাল পটেনশিয়ালটা কিভাবে বের করব, আমাদেরকে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল যখন আমরা বের করব তখন আগে দেখতে হবে হোয়ার ইজ মাই রেফারেন্স লেভেল, রেফারেন্স লেভেলটা কোথায় আছে। ইফ the gravitation, if the inlet boundary or any point in question is just on the reference level, then your gravitational potential is zero. Any point above the reference level is positive, any point below the reference level is negative. So তোমার inflow boundary কোথায়, a পয়েন্টে, তোমার reference level which is z0, z0 মানে reference level। কেউ যদি reference level না লিখে দেয়, শুধু বলে z0, তাহলে তোমাকে বুঝতে হবে reference level। আমি বুঝাইতে পারতেছি নাকি তোমরা কথা বলতেছো? জি স্যার, বুঝতেছি স্যার, বলেন। তোমাকে যদি রেফারেন্স লেভেল কেউ না বলে দেয়, যে কোনটা রেফারেন্স লেভেল আমি বললাম না, কিন্তু দিয়ে রাখলো z ইকুয়াল টু 0, তাহলে তুমি বুঝবা z কোথাও যদি 0 হয়, দ্যাট ইজ গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল যদি কোথাও 0 হয়, দ্যাট ইজ দ্য রেফারেন্স লেভেল। তাহলে এই রেফারেন্স লেভেল থেকে আমাদের এই পয়েন্টটা কত উপরে, দিস ইজ দ্য সয়েল কলাম হাইট 50 মিলিমিটার, তাহলে 20 প্লাস 50 সমান 70। এখন আসো h আউট, হুইচ ইজ এই পয়েন্টটা, h আউট দ্যাট ইজ আউটফ্লো বাউন্ডারি। এখানে দেখো তুমি যদি h আউট ধরো, h মানে প্রেসার potential which is 0, কারণ there is no standing water pressure in on this point, then plus z out, outflow boundary the gravitational potential, because this is reference level, so the gravitational potential is also 0, then total potential is 0, and a del h, that is h in minus out, সমান হবে 70 মিলিমিটার। এ পর্যন্ত বুঝাইতে পারছি? জি স্যার। ওকে, তারপরে i জানো, del h ডিভাইডেড বাই লেংথ হচ্ছে hydraulic gradient which is small I দিয়ে আমরা প্রকাশ করি hydraulic gradient which is del h divided by distance, del h divided by length, del h divided by del z। delta z মানে কি z1 থেকে z2 এর পার্থক্য। del h যেমন hydraulic head in the inflow and minus in the outflow, দুইটা পয়েন্টের পার্থক্য, আর ডিসটেন্সটা হলো দুইটা পয়েন্টের পার্থক্য, তাহলে 1.4। আচ্ছা, এরপরে আমরা যে রিলেশনশিপটা তোমাদেরকে দেখাতে চেষ্টা করছি, যে কিভাবে কেএস তোমার স্মল কিউ, এখানে জেড জে ডাব্লিউ চলে আসছে, এটা হবে স্মল কিউ ইকুয়ালস কে এস ইনটু আই। এটা কিভাবে হয় রিলেশনশিপটা আমরা তোমাদেরকে লাস্ট ক্লাসে বুঝাইছি। ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন আসো, এখন কোথায় আসবো, এখন হচ্ছে হরাইজন্টাল। একটা প্রশ্ন বলতেছিলেন, বলো স্যার। একটা প্রশ্ন বলতেছিলেন গত ক্লাসের শেষে, যে শো দ্যাট, ওটা স্যার তুলতে পারিনি, যদি আরেকবার বলতেন। কেন তুলতে পারো না? স্যার ওইটা দেখান নাই, ওই টাইম শেষ হয়ে গেছিল, জাস্ট বলছিলেন শো দ্যাট। আচ্ছা, এটা তোমাদের নিজেদেরই পারার কথা। আচ্ছা, আমি এটা দেখাচ্ছি। তুমি লিখো শো দ্যাট, শো দ্যাট, কুইক করবা, আমাদের হাতে সময় কম কিন্তু কাজ বেশি, কুইক করবা। হ্যাঁ, শো দ্যাট ওয়াটার ফ্লাক্স কমা স্মল কিউ, ওয়াটার ফ্লাক্স কমা স্মল কিউ সমান স্যাচুরেটেড হাইড্রোলিক কন্ডাক্টিভিটি, স্যাচুরেটেড হাইড্রোলিক কন্ডাক্টিভিটি ইনটু হাইড্রোলিক কন্ডাক্টিভিটি ব্র্যাকেটে লিখবা কেএস ইনটু হাইড্রোলিক গ্রেডিয়েন্ট ব্র্যাকেটে লিখবে স্মল আই। লেখা হয়েছে? জি স্যার। কি বলছি, শো দ্যাট কিউ ইজ ইকুয়াল টু কে এস ইনটু আই। তাহলে কিউ ইকুয়াল টু ওয়াটার ফ্লাক্স
or flux density, whatever you say, this is the same. And then saturated hydraulic conductivity Ks into hydraulic gradient small I. That means Q equal to Ks into small I. লিখা হয়েছে এটুকু, জি স্যার। প্রমাণ করো। কি করতে হবে? কি করতে হবে? প্রমাণ দিতে হবে, প্রমাণ করতে হবে। এখন তুমি যদি let us just come back to Darcy's law, which is Ks equal to VL divided by AT del H. এটা আমরা সবাই জানি, রাইট? জানি কিনা বলো? জি স্যার। জি স্যার। And লিখো Ks equal VL divided by AT del H from from Darcy's law. From Darcy's law, we know Ks equal to VL divided by AT del H. লিখা হয়েছে? কথা বলো। জি স্যার। এবার এখন তুমি দেখো V by AT, by definition V by AT মানে কি? স্যার ভি বাই ডিসচার্জ। জি স্যার ডিসচার্জ। V by T হচ্ছে ডিসচার্জ, V by T ডিসচার্জ, V by AT কি? কিউ Small q. Ks equal to Flux. V by AT minus small q. লিখো small q. V by AT is a small q. লিখছো? জি Small q into L by del H. লিখো small q into L by del H. আই। I মানে কি? del is divided del গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট স্যার। No. Gradient is del H divided by L. তোমাদের এখানে আছে L by del H. এটা ওপাশে নিয়ে গেলে হয়ে ওপাশে যাবে যে স্যার। উল্টে যাবে স্যার, ওপাশে নিয়ে গেলে হয়ে গেল। হ্যাঁ, এই কথাটাই বলতেছিলাম। তাহলে তোমরা যেটা করার এটা করে দেখাও, দেন q equal to ks into I হয় কিনা আমাকে দেখাও। হ্যালো হয়েছে স্যার। হ্যালো, কালকে ক্লাসটা শেষ করি। হয়েছে? খুবই, যদি বুঝো খুবই সিম্পল, আর না বুঝলে তুমি মাসের পর মাস পড়লেও এটা পারবে না। বুঝাইতে পারছি কিনা? জি ওকে স্যার একদম ক্লিয়ার। একদম ক্লিয়ার। ওকে, দেন লেট আস স্টার্ট উইথ দ্য হরাইজন্টাল ফ্লো এন্ড ক্যালকুলেশন। একদম সেম সিম্পল, যারা বুঝছো এখন নেক্সট যে কোনো প্রবলেম আসুক, যে কোনো ম্যাথ আসুক, তুমি পারবা। এখানে দেখো, আগে বুঝতে চেষ্টা করো। আমাদের সয়েল কলাম, দিস ইজ সয়েল কলাম হুইচ ইজ 50 মিলিমিটার লং। তারপর আমাদের স্ট্যান্ডিং ওয়াটার হাইট অন দ্য ইনফ্লো বাউন্ডারি। ইনফ্লো কোনটা হবে, আউটফ্লো কোনটা হবে? এটা আউটফ্লো আর এটা ইনফ্লো হবে, তাই না? হ্যালো স্যার ইয়েস স্যার। এটা জি, inflow স্যার। হবে, কারণ এখানে স্ট্যান্ডিং ওয়াটার হাইট বেশি, এখানে স্ট্যান্ডিং ওয়াটার হাইট কম। দুইটা যদি ডেল এইচ বের করো ইন দা ইনফ্লো বাউন্ডারি এন্ড দা আউটফ্লো বাউন্ডারি, তোমার মেইন প্রবলেমটা হচ্ছে ডেল এইচটা বের করা, আর বাকিটা কিন্তু কোনো সমস্যা না। এখন তুমি বলো আমার এখানে ডেল এইচ ইন দা ইনফ্লো বাউন্ডারিতে কত হবে, ইন দা আউটফ্লো বাউন্ডারিতে কত হবে? ইনফ্লো বাউন্ডারিতে কত হবে বলো? আমার এখানে রেফারেন্স লেভেল 0 দেখা আছে, বোঝা যাচ্ছে কোথায় রেফারেন্স লেভেল? জি স্যার। আউটফ্লো Yes, sir. বাউন্ডারিতে। হ্যাঁ, কিন্তু পরীক্ষার সময় আমি একটু ট্রিক্স করব, রেফারেন্স লেভেলটা আমি চেঞ্জ করে দিব। তোমাদেরকে বুঝতে হবে রেফারেন্স লেভেল চেঞ্জ হলে পরিবর্তিত কন্ডিশনে কিভাবে ক্যালকুলেশনটা করতে হয়। তাহলে ইনফ্লো বাউন্ডারিতে এখন এই কন্ডিশনে ইনফ্লো বাউন্ডারিতে তোমার এইচ ইন কত হবে? প্রেসার হেড প্লাস গ্র্যাভিটেশনাল হেড। এখানে প্রেসার হেড কত? 90 মিলিমিটার। 90 প্লাস গ্র্যাভিটেশনাল কত? স্যার জিরো স্যার। Zero, because this is on the reference level. আচ্ছা, মাইনাস তোমার আউটফ্লো বাউন্ডারিতে স্ট্যান্ডিং ওয়াটার প্রেসার হেড কত? 20 স্যার। এই 20 কি এখানে প্রেসার দিবে? পানি তো এখান থেকে আসতেছে, বড় ট্যাঙ্কি থেকে আসতেছে, দিবে না। এখানে পানিটা বের হচ্ছে, এখানে পানিটা কি হচ্ছে? বের হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি প্রেসার দিবে এটা? না, না স্যার জিরো। জিরো। আচ্ছা, তুমি যদি এখন বাসার মধ্যে একটা ছোট বাচ্চাকে দুই হাত দিয়ে তুলে মাথার উপরে তুলো, তুমি তো ওকে তোমার ফোর্স দিয়ে হাতের তালু দিয়ে মাথার উপরে তুলতেছো, ও কি তোমার হাতের উপরে কোনো প্রেসার দিবে? স্যার দিবে তো স্যার, আমি দিবে যদি স্যার। অবশ্যই দিবে স্যার। স্ট্যাটিক। তাহলে এখানে পানি কেন দিবে না বলছো? পানিও দেবে স্যার। অফকোর্স দিবে, পানিও একটা প্রেসার দিবে, সেটার এগেইনস্টে এটার প্রেসার দিয়ে সে পানিটাকে তুলতেছে, বাট এখানে পানিও একটা প্রেসার দিবে। সো এই প্রেসার হলো কত মিলিমিটার? 30 মিলিমিটার।
কত মিলিমিটার? 20 মিলিমিটার। 20 20 মিলিমিটার। মিলিমিটার, আর জেড হবে 0, তাই না? জি স্যার। জি তাহলে স্যার। কত হলো ড্যালেজ কত হবে? স্যার 70 মিলিমিটার। 70। তাহলে আমি কি তোমাদের অঙ্ক করাবো? দেখো এখানে del h equal to h in minus h out সমান 70 মিলিমিটার। কিভাবে হলো? এখানে সুন্দর করে লেখা আছে 90 plus 0 and 20 plus 0। আর এখানে যদি তোমাকে গ্রেডিয়েন্ট ক্যালকুলেশন করতে হয়, গ্রেডিয়েন্ট i equal to del h divided del z 70 divided by 50 1.4, আর স্মল q equal to ks into i কত হবে? ওয়াটার ফ্লাক্স কত হইলো? 2.9 2.917 মিলিমিটার মিলিমিটার পার পার আওয়ার। কিন্তু আমি অঙ্কগুলো দিব সবসময় মিটার পার সেকেন্ডে বের করতে হবে। মিটার পার সেকেন্ডে। সেকেন্ডে পারবা কনভার্ট করতে? জি মিলিমিটার স্যার। পার জি আওয়ার স্যার। জি স্যার। পারবা? জি জি স্যার। স্যার। ইনশাআল্লাহ স্যার। ওকে, গুড। স্যার স্যার রেফারেন্স লেভেল যদি 0 না হয় নেগেটিভ হয় ওই ক্ষেত্রে একটু স্যার বলবেন মানে রেফারেন্স লেভেলটা, হ্যাঁ 0 না হয়ে যদি নেগেটিভ হয়। তোমার রেফারেন্স লেভেলটা যদি আমি এই পয়েন্ট থেকে, এই যে এখানে z0 আছে, রাইট? হ্যাঁ এখান থেকে আমি ধরো 5 মিলিমিটার উপরে উঠাই দিলাম রেফারেন্স হ্যাঁ লেভেল, হ্যাঁ 5 মিলিমিটার উপরে রেফারেন্স লেভেল। তাহলে এটা যদি রেফারেন্স লেভেল এখানে 5 মিলিমিটার উপরে হয়, তার মানে এখানে স্ট্যান্ডিং ওয়াটার প্রেসার 90 মিলিমিটার থাকলো, কিন্তু তোমার z কত হবে? -5 হবে, বিকজ ইউর ইনলেট পয়েন্ট ইজ বিলো দ্য রেফারেন্স লেভেল। হ্যাঁ ঠিক আছে, তারপরে এখানে যদি হয় 20, তারপরে হবে কি -5 হয়ে যাবে, 15 হয়ে যাবে। 15 তাহলে হয়ে যাবে। হ্যাঁ এখানে যদি 85 - 15 হয়, আলটিমেটলি তোমার 70 থাকবে। দ্যাট মিন্স যে কোনো জায়গায় তোমার হচ্ছে টোটাল হাইড্রোলিক হেড ডিফারেন্স এই কন্ডিশনে ফ্লো করার জন্য ইজ দ্য সেম। আবার যদি পজিটিভ করার জন্য আমি রেফারেন্স লেভেলটাকে এখানে নামাই দিলাম, কত? নিচে অ্যাবাউট ধরো 20 মিলিমিটার নিচে নামাই দিলাম, দিস ইজ মাই রেফারেন্স লেভেল, this is the sea level। তখন কি হবে? এই পয়েন্টটা হবে 90 plus 20, এই পয়েন্টটা হবে 20 plus 20। হ্যাঁ 40 হ্যাঁ হ্যাঁ, ফাইনালি দেখা যাবে তোমার 70 থাকবে হাইড্রোলিক হেড ডিফারেন্স। জি স্যার ঠিক আছে। ওকে, গুড। এবার আসছে হচ্ছে তোমার একটা ক্লাসিফিকেশন তোমাকে জানতে হবে, আসলে কোন সয়েলে হাইড্রোলিক কন্ডাক্টিভিটি বেশি হয়, কোন সয়েলে কম হয়। কোন সয়েলে বেশি হয়, কোন সয়েলে কি হয়? কম হয়। এখন আমাকে কি কেউ বলতে পারো যে হাইড্রোলিক কন্ডাক্টিভিটি আর ওয়াটার ফ্লাক্স কোনটা আসলে রিয়েল ফ্লাক্স? স্যার বুঝি নাই কোশ্চেনটা। তোমার হাইড্রোলিক কন্ডাক্টিভিটি ইউনিট তোমরা দেখছো মিটার পার সেকেন্ড, আবার কিউ ওয়াটার ফ্লাক্স এটাও মিটার পার সেকেন্ড। তোমাকে যদি কেউ বলা হয় ওয়াটার ফ্লো রেট বের করো, ওয়াটার ফ্লাক্স বের করো, ক্যালকুলেট করো যে কেয়ার মার্কেট থেকে বঙ্গবন্ধু হলে পানি পৌঁছতে কতদিন সময় লাগবে, তুমি কোনটা ক্যালকুলেট করবে, কিউ অর হাইড্রোলিক কন্ডাক্টিভিটি? স্যার ওয়াটার ফ্লাক্স কোনটা করব স্যার? ওয়াটার ফ্লাক্স ক্যালকুলেট করবা। এখন ওয়াটার ফ্লাক্স বড় নাকি হাইড্রোলিক কন্ডাক্টিভিটি বড়? বেশি বেশি কোনটা? এটা ডিপেন্ড করবে কিসের উপরে? হাইড্রোলিক গ্রেডিয়েন্টের উপরে। গ্রেডিয়েন্টের উপরে। গ্রেডিয়েন্টের উপরে, কিন্তু রিয়েল ফ্লাক্স যেটা হয় সেটা হচ্ছে ওয়াটার ফ্লাক্স। রিয়েল ওয়াটার ফ্লো রেট হচ্ছে ওয়াটার ফ্লাক্স। কেন ওয়াটার ফ্লাক্স? ওয়াটার তো তোমার ফোর স্পেস দিয়ে যায়, কিসে দিয়ে যায়? ও স্পেস। ফোর স্পেসের মধ্যে একটা ইফেক্টিভ ফোর স্পেস আছে হুইচ ইজ কানেক্টেড ফোর। নরমাল পোরোসিটি, নরমালি টোটাল যে পোরোসিটি এটার মধ্যে যদি অনেক পোরোসিটি আছে পোরাস বাট কানেক্টেড না, তাইলে কিন্তু ওয়াটার ফ্লো রেট কি হবে? কি হবে? কমে যাবে। কমে যাবে। কমে যাবে। তোমাদেরকে আমি প্রথম ক্লাসে টর্টুও জিটি বলছি, টর্টুও জিটি? না স্যার, এরকম কিছু তো শুনিনি। স্যার তুমি এখানে দেখো, দেখো এখানে আমরা বলতেছি কেয়ার মার্কেট থেকে বঙ্গবন্ধু হলের দূরত্ব কত? এল। দেখা যায় কারসর? জি স্যার দেখা যায়। দেখো দূরত্বটা কিন্তু এল, ডিসটেন্স কত? এল। কিন্তু পানি যে যাচ্ছে সে তো কানেক্টেড ফোর দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছে, ডিসটেন্স কি সেম? না স্যার। কোথায় ডিসটেন্স বেশি? পানির ওয়াটার মুভমেন্টের ডিসটেন্স কিন্তু অনেক বেশি। ডিসটেন্সটা কি অনেক অনেক বেশি। দেন তুমি যদি হাইড্রোলিক কন্ডাক্ট ওয়াটার ফ্লাক্স কে যদি তোমার
অ্যাকচুয়াল পোরোসিটি দিয়ে গুণ করো, ধরো 30% আছে তোমার পোরোসিটি, দ্যাট ইজ 0.3 দিয়ে যদি তোমার এই ফ্লাক্সটাকে গুণ করো, তখন দেখা যাবে তুমি রিয়েল ডিসটেন্সটা পেয়ে যাবে। তার এখানে পানি আছে, সে কিন্তু স্টেট দূরত্ব হচ্ছে এল, হুইচ ইজ মনে করো 500 মিটার, কিন্তু সে যাচ্ছে কিন্তু অনেক দূরে যাচ্ছে। এই যে দূরের লেংথ, এই লেংথ ডিভাইডেড বাই রিয়েল লেংথ, এটাকে বলা হয় টর টু ও জিটি। টর্পিডিটি জানো? টর্পিডিটি কি? টর্পিডিটি ক্লান্তি, অবসাদ, টর্পিডিটি অবসাদ, ক্লান্তি বা ধীরে ধীরে যাওয়া এরকম। হ্যাঁ, ধীরে ধীরে যাওয়া, কিছুটা এরকম। আমরা এটাকে বলি জড়তা। মুখে দেখো না, তোমরা যখন ইংলিশ প্র্যাকটিস করো দেখা যায় তোমার ওয়ার্ডটা ইংলিশ আছে কিন্তু ফ্লুয়েন্টলি বের হচ্ছে না, তখন তুমি মুখ বন্ধ করে করতে থাকো, এরকম করো ইংলিশে কথা বলার সময়। কথা বলতেছো না কেন? জি স্যার। এরকম হয় যে ওয়ার্ডটা তুমি জানো কিন্তু বের হচ্ছে না, তার মানে সে একটু ঘুরে ফিরে বের হচ্ছে, এটাকে বলা হয় টর্পিডিটি। আর এখানে পানিটা স্ট্রেট বের হচ্ছে না, ঘুরে ফিরে আসতেছে, এটাকে বলা হয় টর্টুওজিটি। দুইটা মোটামুটি কাছাকাছি ওয়ার্ড, বুঝাইতে পারলাম? একটা হচ্ছে টর্টুওজিটি আর একটা হচ্ছে টর্পিডিটি, সেম। ওকে, এখন হচ্ছে আমরা কোন সয়েলে হাইড্রোলিক কন্ডাক্টিভিটি কেমন একটা। স্যার হরিজন্টাল ফ্লো একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার ওই যে ওখানে ক্যালকুলেশনের ক্ষেত্রে জেডটা দেখলাম মাইনাস আসছে, পরে আবার হচ্ছে কেএস এর ওখানে কিউ ইজ ইকুয়াল মাইনাস কেএস ইনটু আই, মাইনাসটা যদি একটু বুঝা দিতেন স্যার। এটার কথা বলতেছো? জি স্যার, ওই যে জেডটা -50 ওইটা যদি একটু বলতেন স্যার, আর নিচেরটা তো স্যার -k2 ইনটু আই, ওইটাও যদি একটু বলতেন স্যার। আচ্ছা, এটা ধরা হয় কেন, ওয়াটারটা তোমার হচ্ছে হাই ওয়াটার পটেনশিয়াল থেকে লো পটেনশিয়ালের দিকে মুভ করে, হাই থেকে লো পটেনশিয়ালের দিকে মুভ করে। অর্থাৎ তোমার যখন আমরা টেনশন পড়াইছি তখন বলছি যে ওয়াটারটা তার হাই টেনশন থেকে লো টেনশনের দিকে মুভ করে, অর্থাৎ যেদিকে পানি কম আছে ড্রাই এর দিকে, যেদিকে বেশি আছে সেদিক থেকে কমের দিকে মুভ করে। অর্থাৎ এখানে কেন মুভ করে, সে একটা নেগেটিভ সাকশন কাজ করে, গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে হোক আর তোমার হচ্ছে প্রেসার হাইট দিয়ে হোক, নেগেটিভ একটা সাকশনের জন্য ওয়াটারটা কিন্তু মুভ করে। অর্থাৎ এটাকে অটোমেটিক একটা তোমার কি বলে সাকশন ট্রান্সপোর্ট তৈরি করে, এজন্য এটাকে নেগেটিভ সাইন দিয়ে দেখানো হয়। বাট এই নেগেটিভ সাইনটা জাস্ট ইট ইজ এ সাইন, এটা কিন্তু সাইন ছাড়া অন্য কিছু না। রিয়েল ডিসটেন্স তুমি দেখো, এখানে 2.91 দিছে, এখানে কিন্তু মাইনাস দিয়ে দেখায় না, দেখাইছে না স্যার। তাহলে এই সাইনটা হচ্ছে জাস্ট টু এক্সপ্রেস দ্য নেগেটিভ সাকশন or তোমার নেগেটিভলি আপওয়ার্ড মুভমেন্টটাকে এক্সপ্রেস করার জন্য নেগেটিভ সাইন দেয়া হয়, এটা কিন্তু অন্য কোনো কিছু না। জি স্যার, থ্যাংক ইউ স্যার। এটা ম্যাথের নেগেটিভ না, এটা তো না দিলে হবে স্যার, তাই না? না দিলে হবে, জাস্ট মিন করার জন্য যে ফ্লো ডিরেকশনটা দেখানোর জন্য এটা করা হয়। বাট তোমাদের অঙ্কের ক্ষেত্রে না দিলেই হবে, কারণ কন্ডাক্টিভিটি তো আর নেগেটিভ হতে পারে না, ফ্লাক্স তো আর নেগেটিভ হতে পারে না, হতে পারে না স্যার। না। এরপরে আসো ও'নিল একজন ইউএস সায়েন্টিস্ট, 1952 তে সে একটা ক্লাসিফিকেশন করে দেখাইছে হাইড্রোলিক কন্ডাক্টিভিটি ইন সেন্টিমিটার পার আওয়ার। আমরা করি মিটার পার সেকেন্ডে, ইউএস সিস্টেম হচ্ছে সেন্টিমিটার পার আওয়ার বা অর ইঞ্চ ওরা দেখায়। এর মধ্যে দেখো হাইড্রোলিক কন্ডাক্টিভিটি যদি খুব র‍্যাপিড হয় সেটা মোর দেন 25 সেন্টিমিটার পার আওয়ার, মোর দেন 25। র‍্যাপিড কি ক্লে সয়েলে হবে না স্যান্ডি সয়েলে? স্যান্ডিতে। এটা হবে মনে হয় খুবই কোর্স স্যান্ড, বড় বড় স্যান্ড হতে পারে অথবা তোমার ক্রাস্টিফাইড লাইমস্টোন বেডরক হতে পারে। তারপর র‍্যাপিড হলে 12.5 থেকে 25 সেন্টিমিটার পার আওয়ার। তারপর মডারেটলি র‍্যাপিড হলে 6.25 থেকে 12.5। এখানে একটা সুন্দর টেবিল দেয়া আছে। আর ভেরি স্লো যদি হয় লেস দেন 0.125। কিন্তু আমাদের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ইন সয়েলে দেখা যায় তোমার 10 ইনভার্স 6 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 1 × 10 ইনভার্স 6, 2 × 10 ইনভার্স 6 এরকম একটা ফিগার হয় হাইড্রোলিক কন্ডাক্টিভিটিটা। আমি বুঝাইতে পারছি? জি স্যার। তোমাদের কাজ হলো স্লো এন্ড ভেরি স্লো এই দুইটা সেন্টিমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে আমাকে দেখাবা।
তখন দেখবা এটা হবে 0.00002। তাহলে 0.0002 হলে আমরা কিভাবে লিখবো? 2 × 10⁻⁵ এবার জি স্যার। বুঝাইতে পারতেছি কিনা? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকলো ভেরি স্লো এবং স্লোকে যে রেটটা আছে এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করবা। আচ্ছা, এরপরে বলো। স্যার তখন একটা কথা বলেছিলেন যে ওয়াটার ফ্লাক্স আর হচ্ছে হাইড্রোলিক কন্ডাক্টিভিটি, এই দুইটার মধ্যে কোনটা অরিজিনাল ফ্লাক্স? এটার আনসারটা কি জানি বলছিলেন? ওয়াটার ফ্লাক্স স্মল কিউ। স্যার এটা কেন হবে আরেকবার যদি বলতেন। ওকে, হাইড্রোলিক কন্ডাক্টিভিটিটা হচ্ছে জাস্ট কোন রেটে একটা সয়েল তাকে ফ্লো করতে দিচ্ছে, আর ফ্লাক্স এর ক্ষেত্রে সে কনসিডার করতেছে দ্য প্রেসার, দ্য ইফেক্টিভ পোরোসিটি, সবকিছু, যে কারণে তোমার আয়ের উপর অ্যাবসলিউটলি ডিপেন্ড করতেছে ফ্লাক্সটা, আর তোমার হাইড্রোলিক কন্ডাক্টিভিটি ডিপেন্ড করতেছে সয়েল টাইপের উপরে। বুঝাইতে পারতেছি? আমার সয়েল টাইপ অনেক পোরাস আছে, অনেক স্যান্ডি আছে, বাস হাইড্রোলিক হেড ডিফারেন্স নাই, ড্রপ নাই, হাইড্রোলিক গ্রেডিয়েন্ট নাই, মুভ করবে না। দুইটা ডিপেন্ড করতেছে দুইটা বিষয়ের উপরে। সো আমাদের মূল ড্রাইভার হচ্ছে ওয়াটার ফ্লাক্স এর ক্ষেত্রে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট যত বেশি হবে তত বেশি রেট অফ ফ্লো অফ ওয়াটার ফ্লাক্স হবে। এজন্য রিয়েল ফ্লাক্স যদি তোমাকে কেউ মিন করে সেটা হবে ওয়াটার ফ্লাক্স। হাইড্রোলিক কন্ডাক্টিভিটি বোঝাচ্ছে যে এই সয়েলটা এই রেটে ওয়াটারকে ফ্লো করতে পারমিট করবে, এই রেটে সে ফ্লো করতে পারবে। কিন্তু রিয়েল ফ্লোটা হবে কখন? যখন হাইড্রোলিক গ্রেডিয়েন্ট তৈরি হবে, সেই ড্রাইভ করবে কোন রেটে সে ফ্লো করবে। যত বেশি গ্রেডিয়েন্ট হবে তত প্রেসার হেড বেশি হবে, গ্র্যাভিটেশনাল ফোর্স বেশি হবে, তত সে কুইক মুভ করবে। সয়েল কন্ডিশন যতই পারমিয়েবল হোক আর ইমপারমিয়েবল হোক, মূল ড্রাইভার থাকবে তখন হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। সো আমাদের রিয়েল সিনারিও যদি তুমি চিন্তা করো, ফিল্ড স্কেল ক্ষেত্রে, নেচারের ক্ষেত্রে ফ্লাক্সটা হচ্ছে মেইন, মূলত ওয়াটার ফ্লাক্স। বুঝাইতে পারছি কিনা? বুঝাইতে পারছি? থ্যাংক ইউ স্যার। হ্যাঁ জি স্যার। ওকে, জি স্যার। এরপর আরেকটা ছোট অঙ্ক আছে, আমরা এটা করাবো না, স্যাচুরেটেড হাইড্রোলিক কন্ডাক্টিভিটি ক্যালকুলেশন, এটা বাদ। এরপরে তোমাদের ওয়াটার ফ্লো মুভমেন্টের ক্ষেত্রে সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে ইনফিল্ট্রেশন। ইনফিল্ট্রেশনের কোনো অঙ্ক কিছু করছো তোমরা? ইনফিল্ট্রেশন কথা বলা? না স্যার। অঙ্ক করার হয় নাই, শুধু আলোচনা নিতে পড়েছে আগে। কোথায় আলোচনা করছে? স্যার ওই আর কি স্যার 1-1 এ যে যখন ইনফিল্ট্রেশন সিপেজ ক্যালকুলেশন সবগুলো পড়ানোর সময় বলেছিল। আচ্ছা, আমরা তাহলে একদম ওয়ার্ড বাই ওয়ার্ড এভাবে বুঝাতে পারবো না, তোমরা জাস্ট আইডিয়াটা একটু বুঝতে চেষ্টা করো। ইনফিল্ট্রেশন, ওয়াটার যখন রেইনফল থেকে হোক অথবা ইরিগেশন থেকে হোক অথবা এনি আদার সোর্সেস, ওয়াটার যখন আসে ফার্স্ট কাজ হচ্ছে ওয়াটার কে তোমার সয়েল সারফেসে ইন করতে হবে, এন্টার করতে হবে, প্রবেশ করতে হবে। এন্টার করার পরে দেন সে কি করবে? সে হরাইজন্টালি মুভ করবে থ্রু দ্য সয়েল, সে ভার্টিক্যালি মুভ করবে থ্রু দ্য সয়েল, দেন তার টার্গেট হচ্ছে গ্রাউন্ড ওয়াটারে রিচ করা। এখন যদি সারফেসটা যদি পেনিট্রেট করতে না পারে, সারফেসটা যদি কনক্রিট দিয়ে বানানো হয়, ফ্লোর থাকে, তাহলে সে সয়েলে ওয়াটারটা এন্টার করতে পারবে না, প্রবেশ করবে না। না করতে পারলে কি করবে? রেইন ওয়াটার হোক অথবা তোমার ইরিগেশন ওয়াটার, সে কিন্তু হরাইজন্টালি মুভ করতে শুরু করবে। হরাইজন্টাল মুভ করলে কি হবে? তোমার আমার ওয়াটার যদি সয়েল হয়, সারফেসটাকে শীট ইরোশন করবে, অর্থাৎ থিন শীট আকারে ওয়াশ আউট করে নিয়ে যাবে, সয়েল লস, ফার্টাইল সয়েল লেয়ার চলে যাবে। আর যদি ইন করে, আমাদের লাভ হলো আমরা এই ওয়াটারটি স্টোরেজ করতে পারবো ইন দ্য সয়েল প্রোফাইল ফর ক্রপ। আবার এটা পার করবে কোথায়? গ্রাউন্ড ওয়াটারে অ্যাড হবে, তাহলে আমাদের গ্রাউন্ড ওয়াটার রিচার্জ হবে। যে সমস্ত রিজিয়নে আমাদের গ্রাউন্ড ওয়াটার ধরো উইন্টারে, এখন ড্রাই সিজনে গ্রাউন্ড ওয়াটার টেবল মানুষের রিচের বাইরে চলে যায়, টিউবওয়েল দেখা যায় 50 মিটারের জায়গায় 80 মিটার 100 মিটার ডেপথে ইনসার্ট করতে হচ্ছে। কেন করতে হচ্ছে? কারণ গ্রাউন্ড ওয়াটার অনেক নিচে নেমে গেছে। কেন নিচে নেমে গেছে? কারণ যখন রেইনি সিজন আসে তখন গ্রাউন্ড ওয়াটারটা রিচার্জ হয় না। রিচার্জ, মোবাইল যেমন তোমরা রিচার্জ না করলে কি কথা বলতে পারবা? কথা বলো, কথা বলো। না স্যার। না স্যার। আমরা বলি না মোবাইলে টাকা শেষ হয়ে গেছে, রিচার্জ করতে হবে। ঠিক গ্রাউন্ড ওয়াটার লেভেল যখন রেইনি সিজন আসে, গ্রাউন্ড ওয়াটারটা রেইন ওয়াটারটাকে রিচ করতে হবে গ্রাউন্ড ওয়াটারে। কোন দিক দিয়ে যাবে? থ্রু দ্য সয়েল প্রোফাইল দিয়ে পাস করতে হবে। পাস করতে হলে তাকে সারফেসে আগে ইন করতে হবে, এন্টার করতে হবে।
তাহলে এই সারফেস এন্ট্রিটা, সারফেস যে প্রসেস অফ এন্ট্রি, এটা কতগুলো বিষয়ের সাথে সম্পৃক্ত। একটা হচ্ছে তোমার ওয়াটার ইকোনমি, তোমার গ্রাউন্ড ওয়াটার রিসার্চ হচ্ছে, ওয়াটার ক্রাইসিস কম হবে, ওয়াটার স্টোরেজ বাড়লো, গ্রাউন্ড ওয়াটার স্টোরেজ বাড়লো। একটা হচ্ছে তোমার যদি এন্ট্রি করে সে কিন্তু আর ওভারফ্লো করবে না, হরাইজন্টাল ফ্লো হবে না, রান অফ হবে না, তাহলে আমার সয়েল ইরোশন হবে না। ইরোশনের জন্য যে মিলিয়ন 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 ডলারের ফার্টাইল লেয়ারটা চলে যায়, তাহলে সেটা আমরা সেভ করতে পারতেছি সয়েল। আবার যে সেডিমেন্টটা চলে যায় সে তো আর বাতাসে চলে যায় না, সে যায় কি করে, আমাদের তোমার লেক, রিভার, পন্ড যা আছে এগুলাকে ভরাট করে দেয়। এগুলাকে যখন ভরাট করে, যেমন নদীগুলোর নেভিগেবিলিটি, নাব্যতাটা হারায় যায়, আবার এটাকে ড্রেজিং করতে বিলিয়ন 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 ডলার খরচ হয়। তাহলে এটা ইকোনমিক দিক থেকে ইম্পর্টেন্ট, ওয়াটার ইকোনমির জন্য ইম্পর্টেন্ট, ওয়াটার স্টোরের জন্য ইম্পর্টেন্ট, গ্রাউন্ড ওয়াটারের জন্য ইম্পর্টেন্ট, ক্রপ প্রোডাকশনের জন্য ইম্পর্টেন্ট, ক্রপ ওয়াটার স্টোরেজের জন্য ইম্পর্টেন্ট, যে ক্রপটা ওয়াটারটা নিবে যদি ভিতরে এন্ট্রি না করে। এই যে এন্ট্রি করা তারপরে ডাউনওয়ার্ড মুভ করা, এন্ট্রিটাকে বলা হয় ইনফিল্ট্রেশন। অর্থাৎ দা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড এন্ট্রি, দ্য প্রসেস অফ এন্ট্রি অফ ওয়াটার ইনটু দ্য সয়েল সারফেস। সারফেসের আমরা সারফেস সয়েল কোনটাকে বলি? সারফেস সয়েল এবং সাবসয়েল কোনটাকে বলি বলো? টপ সয়েল এন্ড সাবসয়েল। যেটা একদম উপরে থাকে সেটাই তো সারফেস সয়েল। উপরে জেনারেলি 15 সেন্টিমিটারকে আমরা টপ সয়েল বলি, ডিপেন্ডিং অন দ্য ডেপথ অফ এ হরাইজন। এ হরাইজনের ডেপথের উপর ভিত্তি করে আমরা 15 সেন্টিমিটারকে টপ সয়েল বলি, সামটাইম আপ টু 30 সেন্টিমিটার হতে পারে টপ সয়েল। জেনারেলি আমরা 15 সেন্টিমিটারকে বলি টপ সয়েল, হুইচ ইজ সয়েল সারফেস। এই সারফেসের ভিতরে 15 সেন্টিমিটার, উইদিন 15 সেন্টিমিটার যদি ভার্টিক্যালি এন্ট্রি করে ওয়াটার, দ্য প্রসেস অফ এন্ট্রি অফ ওয়াটার into the soil surface is called infiltration। অর্থাৎ সয়েল সারফেসের টপ 15 সেন্টিমিটার ভিতর দিয়ে ভার্টিক্যাল এন্ট্রি যে প্রসেস, এটাকে আমরা বলি ইনফিল্ট্রেশন। দিস ইজ এ প্রসেস, ফিজিক্যাল প্রসেস, নট ফিজিক্যাল প্রপার্টিজ। বুঝাইতে পারছি? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, কে? আচ্ছা, আমি একটা ক্লাস নিচ্ছি, জাস্ট তুমি এক্স্যাক্টলি 11টা আসবে। হ্যাঁ, ওকে ওকে, সরি। তাহলে আমি কি বুঝাইতে পারছি? সারফেস সয়েলে, দ্যাট ইজ ইন দ্য টপ 15 সেন্টিমিটার ভার্টিক্যাল এন্ট্রি অফ ওয়াটার, দ্য প্রসেস অফ এন্ট্রি অফ ওয়াটার কে বলা হয় ইনফিল্ট্রেশন। ক্লিয়ার? তোমরা কি আসো নাকি সবাই চলে গেছো? স্যার তাহলে এটাতে কারো কোনো কনফিউশন আছে? ভার্টিক্যাল এন্ট্রি অফ ওয়াটার ইনটু দ্য সয়েল সারফেস ইজ কল্ড ইনফিল্ট্রেশন, দ্য প্রসেস অফ এন্ট্রি অফ ওয়াটার ইজ ইনটু দ্য সয়েল সারফেস ইজ কল্ড ইনফিল্ট্রেশন। কারো কোনো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা, এখন যদি হ্যাঁ স্যার 15 সেন্টিমিটার পার হইতে হবে, তখন ইনফিল্ট্রেশন বলবো। যদি নো 5 সেন্টিমিটার পার হবে না, শুধু এই 15 সেন্টিমিটার ভিতর দিয়ে এন্টার করবে। দ্য প্রসেস অফ এন্ট্রি, প্রবেশ, মাটির ভিতরে জাস্ট প্রবেশ উইদিন দ্য 15 সেন্টিমিটার, বাট ইট শুড বি ভার্টিক্যাল এন্ট্রি। এটা হলো ইনফিল্ট্রেশন। ক্লিয়ার? জি স্যার। এরপরে যদি এন্ট্রি না করে, যদি তুমি সয়েল সারফেসটাকে কংক্রিট দিয়ে দাও, কম্প্যাক্ট করে ফেলো, এই যে এখন ব্যাডমিন্টন খেলতেছো বাড়ির পাশে, দেখবো ওই সয়েল সারফেসটা কি পরিমাণ কম্প্যাক্ট হয়েছে, ওখানে বৃষ্টি হোক পানিটা দাঁড়িয়ে থাকবে সারা রাত ধরে, পানি এন্ট্রি করতে পারবে না। তাহলে সেই পানি কি করবে? বেশি বৃষ্টি হলে হরাইজন্টাল ফ্লো করবে, সয়েল সারফেস দিয়ে হরাইজন্টাল ফ্লো করে চলে যাবে, যেটাকে আমরা বলি রান অফ। তাহলে হরাইজন্টাল ফ্লো অফ ওয়াটার, horizontal movement of water through the soil surface, এটাকে আমরা বলি রান অফ। তাহলে দুইটা টার্মিনোলজি গেল। এরপরে 15 সেন্টিমিটারের পরে কি হবে? ভার্টিক্যালি ডাউনওয়ার্ড মুভমেন্ট অফ ওয়াটার থ্রু দ্য সয়েল প্রোফাইল, থ্রু দ্য সয়েল কলাম, দ্যাট মিন্স আফটার 15 সেন্টিমিটার যদি ভার্টিক্যালি ফ্লো করে টুয়ার্ডস দ্য ডাউনওয়ার্ড গ্রাউন্ড ওয়াটার, তাহলে আমরা এটাকে বলি পার্কোলেশন। বুঝাতে পারছি? জি স্যার। তাহলে পার্কোলেশন কোনটা? 15 সেন্টিমিটার পার হওয়ার পরে যে ভার্টিক্যাল মুভমেন্ট থ্রু দ্য সয়েল কলাম অর সয়েল প্রোফাইল, এটাকে কি বলবো? পার্কোলেশন। এরপরে হরাইজন্টাল মুভমেন্ট থ্রু দ্য সয়েল কলাম,
সয়েল কলামের ভিতর দিয়ে হরাইজন্টাল তো মুভ করতে পারে পাশের দিকে, এটাকে কি বলা হয়? সিপেজ। বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। কয়টা টার্মিনোলজি বললাম? তিনটা না চারটা বলছি? 4টা স্যার। চারটা। চারটা। মিস্টার জিন্নুরাইন 2070 আছে? জি স্যার, আছে স্যার। গুড। স্যার একটা কোশ্চেন ছিল। সাদিদ, কোশ্চেন পরে, আগে আমার কোশ্চেন শেষ করি। সাদিদ আছে? জি স্যার। আসো? জি স্যার। তারপরে অনন্যা সাহা। আছে স্যার। স্যার আছে অনন্যা স্যার। সাহা জি স্যার। আসো? জি স্যার। তারপরে দেখতেছি রকনুজ্জামান। স্যার। তারপরে খাতিজা। জি স্যার। আছি স্যার। গরু কোথায় ডাক দিতেছে, তোমার বাসায়? জি স্যার। ওকে। আজহার উদ্দিন। জি স্যার। তারপরে টিআর ঐশী, এটা কি টিআর ঐশী? সে কি ক্লাসে আছে? জি স্যার। এটা কি মিন করে? স্যার তাসমিয়া রহমান ঐশী। তাহলে তো তোমাকে টি ডট আর ডট দিতে হবে। জয়। জয় সাহেব আছে? জি স্যার। জি স্যার। তারপরে খালেকুন নাহার। নাকি, এটা ঠিক আছে কিনা আমি ডাক পাচ্ছি? আসো? জি স্যার। জি স্যার। সুরাইয়া। নাকি সুরাইয়াই তো, হ্যাঁ সুরাইয়া 2146 নাই না? সুরাইয়া আছে? এটা কোন সেকশনে 2146? স্যার সেকশন সি। সি সেকশনে সে নাই। ওর কোন ফ্রেন্ড আছে যে ওর কাহিনীটা জানতে পারো? 2146 সুরাইয়া। স্যার সি সেকশনে না স্যার। স্যার আসি স্যার। তুমি এতক্ষণ কথা বলতেছো না কেন? স্যার আমারটা মিউট হয়ে গেছিল, আনমিউট হচ্ছিল। স্যার আনমিউট হয়ে গেছিল, মিউট হচ্ছিল না। আরে অথর্ব, এতক্ষণ ধরে ডাকতেছি। তারপরে কি রোকেয়া? স্যার আছি আমি। তারপরে দেখতেছি আফিয়া জান্নাত। জি স্যার আছি। ক্লাসে আছো? জি স্যার। এরপরে এমডি রাকিব। নাই না? জি আছে স্যার। তানভীর আহমেদ। জি স্যার। একই ব্যক্তি জি স্যার করতেছো কেন? না স্যার, আমি স্যার তানভীর আহমেদ নিলয়। তুমি তানভীর আহমেদ? জি স্যার, তানভীর আহমেদ নিলয়। ওকে। তারপরে জান্নাত মিম। হ্যাঁ, কথা বলো জান্নাত মিম। 2242। স্যার আছি। স্যার আছো না, তুমি আছো কিনা এটা বলো। জি স্যার আমি আছি, প্রেজেন্ট তুমি এতক্ষণ পরে রেসপন্স করতেছো কেন? হাবিবা। জান্নাত মিম অ্যাকচুয়ালি অনেকেই আছে তো আমার আইডি বলাটাকে বুঝি না। আচ্ছা হাবিবা। জি স্যার আছি স্যার। 2302 তাই না? না স্যার আমি 211 স্যার আমার 28 2302 নাই 2302 2302 নাই তাই না? 2302 কোন সেকশন? সেকশন ডি লিখে রাখলাম। সি সেকশন। 2302 ক্লাস টেস্ট 20 মার্কস 0। 2302 হাবিবা সামথিং।
আজকের ক্লাস হলো 32202। এটা যে সেকশনে হোক তাকে জানাবা, মেসেজটা দিবা যে ওর ক্লাসে ইন করে সে পালাই গেছে, এজন্য শাস্তি স্বরূপ তার ক্লাস টেস্ট নেওয়া হবে না। চলছেন। তারপর মৃত্তিকা আছে, মৃত্তিকা। ইয়েস স্যার আসি। ওকে, আচ্ছা এখন নেক্সট আমরা চলে আসি আমাদের স্লাইডে। The maximum rate at which infiltration capacity কাকে বলে একটু বুঝতে চেষ্টা করবা, শীট পড়ে মুখস্থ করে পারবা না। ক্যাপাসিটি বলতে বোঝাচ্ছি তুমি যদি আনলিমিটেড সাপ্লাই অফ ওয়াটার দাও, রেইন ওয়াটার হোক, ইরিগেশন ওয়াটার হোক, লিমিটেশন না থাকে, তাহলে ম্যাক্সিমাম যে রেটে ওয়াটারটা এন্টার করবে, দিস ইজ ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি। বুঝাইতে পারছি? আর রেট আরেকবার। তোমার যদি ওয়াটার সাপ্লাইটাকে আনলিমিটেড রাখো, আনলিমিটেড বাই রেইনফল অর বাই সেম প্রিসিপিটেশন অর ইরিগেশন, তাহলে ম্যাক্সিমাম যে রেটে ওয়াটারটা এন্টার করবে সেটাকে বলা হয় ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি। ক্লিয়ার? আর রেট হচ্ছে কোন রেটে ইনফিল্ট্রেশন করবে, এটা ইনফিল্ট্রেশন রেট। এটা পড়লে বুঝতে পারবো, সিম্পল। এখন হচ্ছে ফ্যাক্টরস এফেক্টিং ইনফিল্ট্রেশন। আমি ইনফিল্ট্রেশন ডেফিনিশনটা বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। এখন হচ্ছে ফ্যাক্টরস এফেক্টিং ইনফিল্ট্রেশন। তোমাদের এখানে কি স্লাইড দেখা যাচ্ছে? ফ্যাক্টরস নাম দেখা যায় না, শুধু হেডলাইনটা দেখা যাচ্ছে। হেডিংটা দেখা যাচ্ছে। আচ্ছা, এটা না দেখা যদিও যায়, তাহলে তোমরা যদি এমনি আলোচনা করলে তোমরা কি বুঝতে পারো যে কোন কোন ফ্যাক্টর দ্বারা প্রভাবিত হতে পারে পানির ভিতরে প্রবেশ করা। এক নাম্বার হচ্ছে টপোগ্রাফি। টপোগ্রাফি কি? স্যার অঞ্চল মানে টপোগ্রাফি হচ্ছে সারফেস থেকে হাইটের ভেরিয়েশন। আমার হাইটের কথা বুঝতে চেষ্টা করবা, ভেরিয়েশন ইন হাইট ফ্রম দ্য সারফেস, সারফেস থেকে হাইটের ভেরিয়েশন। ধরো তুমি রিজবি আহমেদ দাঁড়ায় আছো বাড়ির উঠানে, আর সাথে তোমার বড় ভাইয়ের ছোট ছেলে দাঁড়ায় আছে, দুইজনের হাইট কি সমান? কথা বলো না স্যার। হ্যাঁ বুবু, বুবু আমি একটা ক্লাস নিচ্ছি, হ্যাঁ 11টার পর রিং দিচ্ছি, হ্যাঁ ওকে। তাহলে দুইজনের হাইটের যে ভেরিয়েশন অন দ্য সেম সারফেস, এই ভেরিয়েশনটাকে আমরা বলি টপোগ্রাফি। তাহলে হাইটের ভেরিয়েশনের জন্য সারফেস কি হবে, ভেরিয়েশন থাকবে, কোথাও উঁচা হবে কোথাও নিচা হবে, এই যে উঁচা এবং নিচা, এই যে ভেরিয়েশন, যেটাকে আমরা বলি টপোগ্রাফি। তাহলে কোন টপোগ্রাফিতে, যেমন এখন পটেটো ক্ষেত আছে, যারা গ্রামে আছে এখন দেখতেছো আলু করছে, ওরা রিজ এন্ড ফারো করছে। রিজ এন্ড কি করছে? ফারো। তাইলে তাদের মাইক্রো টপোগ্রাফিটা কেমন, উঁচা নিচা না? এখন এই রিজন ফারোর দিকে যদি তুমি চোখ রাখো, বলতে পারো যে কোথায় ইনফিল্ট্রেশন বেশি হবে, রিজে নাকি ফারোতে? কোথায় বেশি হবে? ফারোতে। কারণ রিজ থেকে ওয়াটারটা রান অফ হবে, কি হবে? রান অফ হবে, পড়ে যাবে ডিউ টু স্লোপ। আর নিচে যেহেতু স্ট্যান্ডিং, সে দাঁড়ানোর সময় পাবে, সো তার ইনফিল্ট্রেশন করার সম্ভাবনাটা বেশি। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এরপর আসলে ল্যান্ডস্কেপ পজিশন। ল্যান্ডস্কেপের কোন পজিশনে আছে? যদি আপ হিলে থাকে তাহলে স্লো হবে, ইনফিল্ট্রেশন কম হবে, ডিউ টু দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স, ওয়াটারটা রান অফ হবে, নিচের দিকে ডাউন হিলে চলে যাবে। আর যদি ডাউন হিলে হয়, ফুটে হয়, ফিডমন্টে হয়, তাহলে রেটটা একটু বেশি হবে। রেইনফল যত বেশি হবে ইনফিল্ট্রেশন তত বেশি হবে। রেইনফল যত বেশি হবে ইনফিল্ট্রেশন কি হবে? ভালোবাসি। ল্যান্ডস্কেপের আপহিলেরটা কি বললেন স্যার, আরেকবার বলতেন? আপহিলে ওয়াটারটা স্ট্যান্ড করার সময় পাবে না, রান অফ করে সে চলে আসবে, সো সে ইনফিল্ট্রেট করার সময় পাবে না। আর ডাউন হিলে যেহেতু এটা ডাউন হিল, যেহেতু স্লো মুভ করবে, স্লোপ কম, সো সে নিচের দিকে ইন করার সুযোগ বেশি পাবে, টাইম বেশি পাবে। দ্যাট ইজ তার রেসিডেন্স টাইম। এটাকে বলা হয় রেসিডেন্স টাইম। রেসিডেন্স করার সময় যেহেতু তার বেশি, সে বেশি রেটে এন্ট্রি করতে পারবে। আর একটা জায়গায় সে দাঁড়ানোর সময় নাই, যেহেতু আপ হিল, সে জাস্ট বৃষ্টির পানি হবে আর মুভ করবে, নিচের দিকে চলে আসবে, সে ইন করার সুযোগ কম পাবে, টাইম কম পাবে। তার রেসিডেন্স টাইম অন দ্য টপ হিল ইজ লেস দেন দ্য ডাউন হিল। বুঝাইতে পারছি?
জি স্যার। এরপর রেইনফল বেশি হলে ইনফিল্ট্রেশন বেশি হবে। কেন বেশি হবে কেউ বলতে পারবে? বুঝাই। স্যার এক্স্যাক্টলি, আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম। স্ট্যান্ডিং ওয়াটার হাইট বেশি হবে মানে প্রেসার পটেনশিয়ালটা বেশি হবে। তারপর সয়েল কম্প্যাকশন, সয়েল যদি কম্প্যাক্ট হয়, ক্রিকেট মাঠ, ব্যাডমিন্টন খেলার মাঠের ক্ষেত্রে কম্প্যাক্ট সয়েল, ইনফিল্ট্রেশন হবে না, কম হবে। আর লুজ সয়েল, অর্গানিক ম্যাটার যেখানে বেশি আছে, চাষাবাদ হয়, এগ্রিগেট বেশি আছে, সেখানে ইনফিল্ট্রেশনটা বেশি হবে। ডেপথ অফ সারফেস ডিটেনশন, সারফেস ডিটেনশনের ডেপথ যেখানে ধরে রাখবে ওখানে যদি সফট সারফেস, দ্যাট ইজ ফর এক্সাম্পল ডেপথ অফ দ্য এ হরাইজন যত বেশি হবে সেখানে ইনফিল্ট্রেট করার সুযোগটা তত বেশি ইনফিল্ট্রেট। ডিটেনশন কি মানে তাকে ওখানে আটকে রাখলা, ডিটেনশনে রাখলা, তাহলে তত বেশি সে ইনফিল্ট্রেট করতে পারবে। স্লোপ যদি বেশি হয়, স্লোপ কাকে বলে সিনথিয়া? স্লোপ কাকে বলে? তুমি কি সিনথিয়া? স্যার যে ঢালটা থাকে কতটুকু হচ্ছে গিয়ে ইয়ে থাকে আর কি। ইয়ে থাকে মানে? স্যার ঢাল থাকে যতটুকু। ঢাল কাকে বলে বলছি তোমাকে? স্লোপ মানে তো ঢাল। ঢাল কাকে বলে বলো? স্যার সারফেস থেকে যতটুকু উঁচা থাকবে তার সাথে যে ডিফারেন্সটা। আরে ঢাল হচ্ছে লম্ব বাই ভূমি। তোমরা tan থিটা লম্ব বাই ভূমি পড়ো নাই? জি স্যার। ছোটবেলা পড়ছি স্যার। এত কথা বুঝাচ্ছ কেন? ওকে, তাহলে ডাল যত খাড়া হবে তত ইনফিল্ট্রেশন কম হবে, ডাল যত তোমার হলো কম হবে তত ইনফিল্ট্রেশন রেটটা বেশি হবে। ক্র্যাকস যদি থাকে, ফাটল যদি থাকে, তাহলে ইনফিল্ট্রেশন রেটটা বেশি হবে। তারপর কাল্টিভেশন, চাষাবাদ যত বেশি করবা, চাষাবাদ নরমালি বেশি করলে দেখা যায় বার্গ ডেনসিটি বাড়ে। আবার প্লাউইং যদি বেশি করো, টিলেজ বেশি দাও, ইনফিল্ট্রেশন বেশি হবে। তারপর ভেজিটেশন বেশি থাকলে কি হবে তোমরা বলো? হ্যাঁ মিলন ভাই। ইনফিল্ট্রেশনটা কম হবে স্যার। অবশ্যই দিবেন, ওষুধ দিবেন মানে এটা তো আপনার দায়িত্ব, সব তো আমি খেয়াল করতে পারবো না। হ্যাঁ অবশ্যই 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 ভালো করে ওষুধ দিবেন, ভালো ওষুধ দিবেন, ঠিক আছে। যদিও ফোন ধরাটা তোমাদের ক্লাসের মধ্যে ফোন ধরাটা চলে না, কিন্তু আমাকে ধরতে হবে, কোনো কায়দা নেই। ওকে, ভেজিটেশন যদি বেশি থাকে ইনফিল্ট্রেশন বেশি হবে না কম হবে? বেশি হবে। কম না বেশি হবে? স্যার কম হবে। বেশি কম হবে। আচ্ছা, যার মাথায়, একজনের মাথায় ধরো চুল নাই, আরেকজনের মাথায় ভর্তি চুল আছে, এখন বৃষ্টির পানি পড়লে কোনটা ছিটকে তাড়াতাড়ি চলে যাবে আর কোনটা সে ধরে রাখবে বেশি? ভেজিটেশন যদি থাকে, বৃষ্টির পানি যখন হবে তার ক্যানোপি ইন্টারসেপশন, যখন সয়েল পানিটা পৌঁছবে সেই পানিটাকে ধরে রাখবে, ভেরিয়ার তৈরি করবে। বুঝাইতে পারছি? তখন সে ইন করতে পারবে বেশি। ভেজিটেশন বেশি হলে ওখানে অর্গানিক ম্যাটার বেশি পড়বে, সে পানিগুলো ওখানে আটকে থাকবে, ইন করবে। সেখানে তোমার হলো অর্গানিক ম্যাটার বেশি থাকলে এগ্রিগেশন বেশি হবে, সয়েলটা লুজ হবে। আর যেটা বেয়ার ল্যান্ড, সেখানে উপরে সারফেসে ক্রপ নাই, কিছু নাই, বৃষ্টির পানি হবে আর পানিটা ওয়াশ আউট হয়ে ফ্লো করে চলে যাবে, কারণ পানিটার কোনো ব্যারিয়ার থাকতেছে না, পানিটা অর্গানিক ম্যাটার থাকবে না, গাছপালা লতা পাতা থাকবে না, যে কারণে পানিটা ইন করতে পারবে না। তাহলে যত বেশি ভেজিটেশন থাকবে ওখানে ইনফিল্ট্রেশন রেট বেশি হওয়ার সম্ভাবনা বেশি। আর ভেজিটেশন না থাকলে কি হবে? ওয়াশ আউট বেশি হবে। স্যার ডিটেনশনটা আরেকবার বলা যাবে? ডিটেনশন মানে ধরে রাখা, বলে না পুলিশে ধরে তাকে ডিটেনশনে নিছে মানে তাকে আটকাইছে। তুমি যদি উপরে যদি এ হরাইজনের ডেপথ বেশি হয়, তখন সফট সারফেস যদি বেশি হয়, তুমি পানিটাকে হোল্ড করতে পারবে বেশি, ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি বেশি হবে, দেন ওয়াটারটা এন্ট্রি করার সুযোগটা বেশি হবে। বুঝাইতে পারছি? জি স্যার। তুমি যদি কোথাও বেড়াইতে যাও, দৌড়ের গতিতে যাই, দৌড়ের গতিতে চলে আসো, যা খাইতে পারবা, যদি 2 ঘন্টা তোমাকে আটকে রাখতে পারে তুমি বেশি খাইতে পারবা, তাই না? লাঞ্চ ডিনার করার সুযোগ আছে। আর যদি দৌড় দিয়ে যায়, দৌড় দিয়ে চলে আসো, কি খাবা? কম খাবো। কম, চা কফি, বড় জোর চা কফি। আর সেটা যদি রাজশাহী অঞ্চলে হয় তাহলে কিছুই না। বুঝতে পারছি? খাইতে দেয় না স্যার? হ্যাঁ, রাজশাহীর মানুষ কিছু খাইতে দেয় না স্যার? না একদমই না। মানে এত ক্রিপ্টার যদি তোমাকে 10 টাকার কিছু খাওয়ায়, একটা চা খাওয়ায়, তোমাকে 20 টাকা তোমার থেকে অন্য কৌশলে নিয়ে নিবে সে। এটা বিজনেস স্যার। হ্যাঁ না কি এরকম না? না
মোটেও না স্যার, একদিন আসেন স্যার রাজশাহীতে। কোথায় বাসা? বাসাটা কোথায়? স্যার নাটোর। ও, নাটোর কি রাজশাহী একই নাকি? স্যার বিভাগ তো স্যার। না, আমি বিভাগ বলি না, মেইনলি বেসিক্যালি চাঁপাইনবাবগঞ্জ আর রাজশাহী জেলার কথা বলতেছি। স্যার আছে কেউ এরকম? জি স্যার। আচ্ছা, থার্ড ইয়ার, এখন তোমরা 3-2 তে পড়ো। আম খাওয়াইছো কখনো ফ্রেন্ডদের, রুমমেটদের? জি স্যার, খাওয়াইছি হলমেটদের। স্যার স্যার আপনারা দাওয়াত থাকলো, আপনি আসেন। স্যার খাওয়াইছি স্যার। রাজশাহীতে যাই এরকম লম্বা করে দাওয়াত দিলে লাভ নাই, কারণ পরীক্ষিত হয়ে গেছে, তোমরা খাওয়া না। ওকে ওকে, নেক্সট রুট ডেভেলপমেন্ট। টিলেজের বিষয়টা যদি আরেকবার বলতেন। কোনটা? টিলেজ স্যার, টিলেজ। আচ্ছা, কালচারাল অপারেশন যদি বেশি করা হয়, দেখা যায় ইন দ্য লং রান অর্গানিক ম্যাটার ব্রেকডাউন বেশি হয়, লস হয়, সয়েলটা কম্প্যাক্ট হয়। বুঝতে পারছি? আবার তুমি যদি টিলেজ, শর্ট টার্ম টিলেজ নিয়ে চিন্তা করো, তাহলে সয়েল সারফেসটা লুজ করে দেয়া হয়, ইনফিল্ট্রেশন রেট বেশি হয়। বুঝতে পারছি? তাহলে কালচারাল অপারেশনে ইন দ্য শর্ট টার্ম ইনফিল্ট্রেশন রেট বেশি হয়, কিন্তু লং রানে ইনফিল্ট্রেশন রেট আবার কমে যায়। ক্লিয়ার? জি স্যার। তারপর আসলে রুট ডেভেলপমেন্ট আর অর্গানিক ম্যাটার কন্টেন্ট। রুট ডেভেলপমেন্ট যদি বেশি হয়, ইনফিল্ট্রেশন বেশি হবে, রুটগুলো যখন মারা যায়, যখন পচে, রুট চ্যানেল তৈরি হয়। দেখছো তোমরা রুট কি তৈরি হয়? চ্যানেল তৈরি হয়। হ্যাঁ, আর অর্গানিক ম্যাটার যদি বেশি থাকে, অর্গানিক ম্যাটার একটা সিমেন্টিং এজেন্ট হিসেবে কাজ করে। কেয়ারফুলি শুনতে চেষ্টা করো। অর্গানিক ম্যাটার, হিউমাস, হিউমিক অ্যাসিড, পালমিক অ্যাসিড, এগুলো আমি 2-1 এ পড়াইছি। এগুলা সিমেন্টিং এজেন্ট হিসেবে কাজ করে, সয়েল পার্টিকেল গুলোকে দলা দলা করে তৈরি করে, গ্রানুল তৈরি করে। এটাকে আমরা বলি এগ্রিগেশন। তাহলে এগ্রিগেট যত বেশি হবে, তত মাটি পোরোসিটি বাড়বে, পোরোসিস বাড়বে, ওয়াটার ফ্লো রেট বাড়বে, ওয়াটার এন্ট্রি রেটও বেশি হবে। দ্যাট মিন্স ইনফিল্ট্রেশন রেট বেশি হবে। তারপর সয়েল টেক্সচার এন্ড স্ট্রাকচার। টেক্সচার কি? ক্লে সয়েল হলে ইনফিল্ট্রেশন রেট কম হবে, স্যান্ডি সয়েল হলে কি হবে? বেশি হবে। কুইক হবে, কুইক। ওয়াটার এদিকে পড়বে আর ক্রিস্টালের দিকে আরেক দিকে চলে যাবে স্যান্ডি সয়েলে, বিকজ লার্জ পোর বেশি, ম্যাক্রোপোর বেশি। তোমাদের ম্যাক্রোপোর বেশি না মাইক্রোপোর বেশি? স্টুডেন্টদের হ্যাঁ, মাইক্রোপোর বেশি স্যার। নো, তোমাদের ম্যাক্রোপোর। আমি এদিক দিয়ে বলতেছি, এই কানে শুনতেছো, ঢুকতেছো, আর ফুস করে ওই কানে বের হয়ে যাচ্ছে। ধরে রাখতেছো বেশি, তার মানে কি ধরে রাখতেছো বেশি না লুজ করতেছো বেশি? লুজ করতেছি বেশি। ডেফিনেটলি তোমরা এই দিক দিয়ে শুনতেছো, ওই দিক দিয়ে। আমরা বলি না এই কানে শুনো, ওই কানে বের হয়ে যায়। দিস ইজ কাইন্ড অফ স্যান্ডিনেস। আর যারা ক্লে বেশি, তাদের ধরো দুই কানের মাঝখানে ওরা ধরে রাখে, ক্যাচ করে বেশি। ক্লিয়ার? জি স্যার। আর স্ট্রাকচারের ক্ষেত্রে, স্ট্রাকচার যত বেশি গ্রানুলার হবে, তত বেশি ওয়াটার ইনফিল্ট্রেশন করবে। আর যত স্ট্রাকচার লেস হবে, যত ম্যাসিভ স্ট্রাকচার হবে অর ব্লকি হবে, তাহলে তোমার ইনফিল্ট্রেশন রেট কম হবে। স্ট্রাকচারাল টাইপগুলো পড়ছো, যে গ্রানুলার স্ট্রাকচার, ক্রাম্ব স্ট্রাকচার, তারপরে কলামনার, প্রিজমেটিক, ব্লকি। মনে আছে? মনে আছে? রিজভি আহমেদ, রিজভি আহমেদ, জি স্যার। তুই বলো তো স্ট্রাকচারাল টাইপ কয়টা বললাম? স্যার স্ট্রাকচারাল টাইপ গুলোর নাম বলো। স্ট্রাকচার, সয়েল স্ট্রাকচারাল টাইপ গুলোর নাম বলো, কয়টা বললাম? সরি স্যার। ক্লাসে মনোযোগ দিচ্ছ না, মাত্র বলছি কিন্তু আমি। তারপর অনন্যা সাহা কই? নাই, অনন্যা সাহা নাই। বলো কয়টা দেখছো? স্যার আছে 4টা। হ্যাঁ, তাহলে স্যার এই যে হঠাৎ করে স্যার আনমিউট হয়ে গেছিল। তোমার হঠাৎ হঠাৎ এগুলো হয় কেন? তোমার হচ্ছে রিজভি তুমি বলতে পারলা না কেন? তার মানে তুমি ক্লাসে মনোযোগ দিচ্ছ না। ওকে, লিটার হচ্ছে লতা পাতা, ডেব্রিস গুলা যত বেশি থাকবে, ইনফিল্ট্রেশন রেট বেশি হবে। ট্র্যাম্পলিং মানে হচ্ছে তোমার এই এনিমেল অথবা মানুষের পায়ের প্রেসার। ট্র্যাম্পলিং, কেজি পার ইউনিট এরিয়া, কতটুকু চাপ পড়তেছে, দিস ইজ ট্র্যাম্পলিং। আমরা ট্রাফিক বলি না? ট্রাফিক হিউম্যান ট্রাফিক হতে পারে, ট্রান্সপোর্টের ট্রাফিক হতে পারে, এটা কাইন্ড অফ ট্র্যাম্পলিং। ধরো ঘোড়ার চাপ, পায়ের চাপ, মানুষের চাপ, যেটা ব্যাডমিন্টনের এক্সাম্পল দিলাম, এরকম ট্র্যাম্পলিং যেখানে হবে, সেখানে ইনফিল্ট্রেশন রেটটা কম হবে।
সয়েল ময়েশ্চার বেশি থাকলে ইনফিল্ট্রেশন কি হবে, বেশি হবে না কম হবে? কথা বলো। কম হবে স্যার। স্যার কম হবে। ইনিশিয়াল ময়েশ্চার যদি কম থাকে ইনফিল্ট্রেশন রেটটা বেশি হবে। ড্রাই সয়েলে পানি পড়লেই সে চুষে টেনে নিবে, তাই না? আর যদি ওয়েট সয়েলে, কিন্তু তোমার নিচের দিকে যদি পার্কুলেশন চিন্তা করো, ফরে মুভমেন্টটা যত বেশি ময়েস্ট হবে তত মুভমেন্টটা বেশি হবে, কারণ তখন ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকে, ফ্লো রেটটা বেশি হয়। আর ড্রাই কন্ডিশন ওই যে এয়ার বাবল গুলা তাকে ব্লক তৈরি করে, কম হয়। কিন্তু ইনিশিয়াল ময়েশ্চার কম হলে এন্ট্রিটা বেশি হবে। ক্লিয়ার? টেম্পারেচার যত বেশি হবে ইনফিল্ট্রেশন বেশি হবে। কেন বেশি হবে? টেম্পারেচার বেশি হলে মলিকুলার মুভমেন্ট এক্সাইটমেন্ট বেশি হয়, মোবিলাইজেশন বেশি হয়, মুভমেন্ট এক্সাইটমেন্ট মোবিলাইজেশন বেশি হয়, এজন্য ওয়াটার এন্ট্রি বেশি হবে। সয়েল পোরোসিটি বেশি হলে ওয়াটার এন্ট্রি বেশি হবে, পারমিয়াবিলিটি বেশি হলে কুইক হবে। পারমিয়াবিলিটিটা কি? দ্য রেট কত কত দ্রুত তোমার পাস করে, পারমিয়াবিলিটি। ক্রাস্টিং, ক্রাস্ট কি? ক্রাস্ট হচ্ছে, তোমরা এটা বোঝার কথা, যদি তোমরা বর্ষাকালে যখন গ্রামের বাড়িতে যদি থাকো, দেখছো টিনের চালা থেকে যে পানিটা পড়ে, যেখানে পানি পড়ে ওখানে গর্ত হয় না? একটা স্টুডেন্টের কথা বলবে না। জি স্যার, জি স্যার। এই গর্তের মাটিগুলা স্প্লিট আউট হয়ে পার্টিকেল গুলা কি করে, আশেপাশে এলাকাতে যায়, ছিটকায় পড়ে, স্প্লিটিং আউট হয়ে পাশে গিয়ে পড়ে। আর যেখানে পড়ে, এটা যদি চাষ করা জমি হয়, তোমার হলো টিলেজ অপারেশন করা বা চাষ করা জমি হয়, সেক্ষেত্রে কি করে, একটা জায়গা থেকে স্প্লিট হয়ে অন্য জায়গায় পড়ে, অন্য জায়গা থেকে আরেক জায়গায় পড়ে, এভাবে যে পোর স্পেস গুলা আছে, পোর স্পেস গুলা ব্লক করে দেয়, পোর স্পেস গুলা ব্লক করে দেয়, ওখানে পড়ে এই মাটিটা যখন শুকায়, উপরে একটা একটা তোমার শক্ত একটা লেয়ার তৈরি হয়ে থাকে। এখন দেখবা যখন বাদাম গাছ বের হয়ে আসতেছে, লাউ কুমড়া গাছগুলো বের হয়ে আসতেছে মাটির উপরের এই এই শক্ত লেয়ারটাকে ভেঙে বের হচ্ছে। দেখছো কখনো? অনেক সময় অ্যাডে দেখায় এগুলা, যে এটাকে বলা ক্রাস্ট। ক্রাস্টটা কেন হলো? তোমার সফট সারফেস, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড হলো রেইনফল, দেন স্প্লিটিং আউট অফ সয়েল পার্টিকেলস ডিউ টু রেইন ড্রপ, দেন ব্লকিং দ্য পোর স্পেস, দেন ড্রাইং, এরপরে একটা হার্ড লেয়ার তৈরি হয় অন দ্য টপ সারফেস। এটাকে আমরা বলি ক্রাস্ট। বুঝাইতে পারছি? আরবান এরিয়াতে ইনফিল্ট্রেশন কম হবে না বেশি হবে? ঢাকায় বেশি না কম? কম। কম। খুবই কম, যে কারণে একটু বৃষ্টি হলে আমাদের ঢাকায় নৌকা নিয়ে চলতে হয়। এরপরে আসো, কি আসবো, শেষ। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? আরেকটা প্রশ্ন তোমাদের জোফার স্যার পড়াইছেন, যে তোমার নেচার অফ ক্লে মিনারেলস, কিছু আছে এক্সপান্ডিং টাইপ, কিছু আছে নন এক্সপান্ডিং টাইপ। যদি এক্সপান্ডিং টাইপ ক্লে মিনারেলস থাকে, ইনফিল্ট্রেশন বেশি হবে না কম হবে? বেশি হবে স্যার, বেশি হবে। এক্সপান্ডিং হলে বেশি হবে না। তোমরা মনোযোগ দিচ্ছ না। আমি এর আগের ক্লাসে তোমাদের ওয়াটার রিটেনশন পড়াইতে যে বলছি, এক্সপান্ডিং যদি হয়, তারা ফোর স্পেস গুলো ব্লক করে দেয়। যদি ক্লে মিনারেলসটা বৃষ্টির পানি পাওয়ার পরে ফুলে উঠে স্ফীত হয়, এক্সপানশন হয়, তাহলে সে তো পাশে দুইটা পার্টিকেল এক্সপানশন হলে মাঝখানে পোর স্পেসটা বন্ধ হয়ে যাবে না? হ্যাঁ। যদি বন্ধ হয়ে যায় তাহলে ওয়াটার ইন করবে কিভাবে? ইন করতে পারবে না। এজন্য এক্সপান্ডিং টাইপ ক্লে মিনারেল থাকলে ওয়াটার ইনফিল্ট্রেশন রেট কম হয়। স্যার ক্রাস্টিং এর ক্ষেত্রে ইনফিল্ট্রেশন কেমন হবে? কিসের ক্ষেত্রে? ক্রাস্টিং। ক্রাফটিং কি স্যার? ক্রাস্টিং স্যার, ক্রাস্টিং। ও, ক্রাস্টিং এর কাস্ট যদি থাকে স্লো হবে, কারণ উপরে একটা হার্ড লেয়ার হয়ে গেল, পোর স্পেস বন্ধ হয়ে গেল। বুঝাইতে পারিনি, তাই না? জি স্যার, বুঝছি স্যার, থ্যাংক ইউ। না, এখন বুঝলে তো লাভ নেই। তোমাকে যখন ক্রাস্ট বুঝাইছি তখন আমি বলছি চারটা কন্ডিশন, যে স্প্লিট আউট হয়ে পার্টিকেল গুলা পার্শ্ববর্তী এলাকার সয়েলে যে পোর স্পেস আছে সেটা ব্লক করে দেয়। পোর স্পেস ব্লক করা মানে ক্রাস্ট, তাহলে ইনফিল্ট্রেশন তো কম হবে। দেখো, মনোযোগ দিলে তো তোমার লস নেই। 1 ঘন্টার সময় তো তোমার এমনি হলেও যাচ্ছে না? জি স্যার। মনোযোগ না দিলে সেভ হয়ে যায়। ওকে, আরেকটা ক্লাসিফিকেশন আছে ইনফিল্ট্রেশন রেট বাই সয়েল গ্রুপ। টেক্সচারাল ক্লাসের বেসিসে ইনফিল্ট্রেশন রেট কেমন হয় এটা তোমাদেরকে পড়তে হবে। একটা টেবিল বলছে ওডিএল ক্লাসিফিকেশন ফর হাইড্রোলিক কন্ডাক্টিভিটি, আর একটা টেবিল কার টেক্সচারাল ক্লাস অনুযায়ী ইনফিল্ট্রেশন রেট কেমন হয় এটা পড়তে হবে। কয়টা টেবিল বললাম? দুইটা। তারপরে ইনফিল্ট্রেশন
মেজারমেন্ট মেথড গুলো আমরা প্র্যাকটিক্যালি পড়াবো, সিঙ্গেল রিগ, ডাবল রিগ, তারপর রিগ স্পেসিয়েশন, এগুলো আমরা প্র্যাকটিক্যালি পড়াবো। তোমাদেরকে শীটটা দিয়ে দিব, এখানে আমার মুখস্থ করার পার্সেল আসছে 59। ওকে, তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।